সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী রওনক হোসেন। বাম দিকে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ABM সোহেল রশিদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ন্যায় বিচার ছাড়া আমি আর কিছুই চাই না, শেখ হাসিনা। 2011 টিপাইমুখ বাঁধ নির্মাণে হঠাৎ চুক্তি। 2012 স্বরাষ্ট্র সচিবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি। 2013 ইসিকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। 2015 অবস্থার পরিবর্তন হলে খোলা হবে ফেসবুক, স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 2। 2017 প্যারাডাইস পেপারসে বাংলাদেশিরা, জ্বালানি খাতের ব্যবসায়ীদের নামই বেশি। 2018 শেখ হাসিনার মাদার অফ হিউম্যানিটি পদক আসছে। 2022 পণ্যের দাম লাগাম ছাড়া, আয়ের উৎস সীমিত। 2023 ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। প্রথমেই যাচ্ছি রওনক হোসেন, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। 2011 সালের একটি খবরের শিরোনামে আমরা দেখলাম টিপাইমুখ বাঁধ নির্মাণে হঠাৎ চুক্তি। টিপাইমুখ বাঁধে বাংলাদেশের ক্ষতির সম্ভাবনা জেনেও সরকার কিন্তু এই চুক্তিটি করলো এবং নীরব অবস্থান দেখলাম। সম্প্রতি আমরা দেখছি বিএনপি আন্ত নদীগুলো নিয়ে বেশ কিছু বড় বড় কর্মসূচি পালন করছে। রাষ্ট্র ক্ষমতায় এলে তারা কি ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারবে? সত্যি কথা বলতে যে আদায় করতে পারবে কি না জানি না, কিন্তু আদায় করার চেষ্টা তারা করবে, যেটা পূর্ববর্তী সরকার করেনি। পূর্ববর্তী সরকার করতে পারেনি, তার কারণ হলো যে তারা ছিল ওদের পদলেহী একটি সরকার এবং তাদের কাছে সম্পূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছিল, যে কারণে তাদের পক্ষে কোনো কিছুই বলার, ভালো মন্দ কোনো কিছু বলারই সুযোগ তাদের ছিল না। কিন্তু বিএনপি অথবা যেই আসুক না কেন সরকারে, নতুন নির্বাচিত সরকার অবশ্যই চেষ্টা করবে তাদের ন্যায্য হিস্যাটা আদায় করে নিতে। চেষ্টা করবে, সেই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে, বা আপনি একজন নাগরিক হিসেবে কিভাবে নিশ্চিত হলেন? আমি নিশ্চিত হচ্ছি এই কারণে যে স্বাভাবিকভাবে যদি দেশপ্রেম থাকে এবং যেই আপনি তো যদি দেশপ্রেম থাকে বলছেন। হ্যাঁ, আমি যদি বলছি এই কারণে যে আমাদের দেশপ্রেমটারই অনেক অভাব। কারণ আমরা কোন মুহূর্তে কোন দিকে কিভাবে যাব সেটা আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারি না। কারণ আজকে যাকে দেখলাম এক চেহারায়, কালকে তাকে দেখি আর এক চেহারায়। তো এখানে তো অনেক পার্থক্য। এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে নাগরিকের। কনফিউশন তৈরি হয়েছে কেন? এটা তৈরি হওয়া আছেই। রাজনীতিকরা যদি আপনি বলেন তাহলে সেভাবে কি আর আমাদের দেশে রাজনীতি হচ্ছে, বা সেভাবে কি রাজনৈতিক কর্মী বা পলিটিশিয়ান বা পলিটিক্যাল ওয়ার্কার তৈরি হচ্ছে? তা তো হয়নি। এখানে যেটা হচ্ছে সেটা তো হলো টাকার খেলা। মোটা অঙ্কে বলতে গেলে এখানে টাকার খেলা হয়। কিন্তু রাজনীতির ডেডিকেশন যেটা, রাজনীতিবিদরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করে। তারা কি চায়? তারা চায় যে দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, শৃঙ্খলা থাকুক। যদি এটি হয় তাহলে 24 কেন আসলো, রক্তাক্ত 24? কারণ তার আগে যে সরকার ছিল সেই সরকার এই সমস্ত কিছু দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল এবং তারা তাদের নিজেদের স্বৈরাচারী মনোভাব, তারাও তো রাজনীতি করেছে। তারা রাজনীতি করেছে ওই যে বলে তারা টাকা খেলা করেছে। আপনি কি এর আগে কোনো আমলে দেখেছেন যেরকম হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার? সেটা তো হয়নি। তো তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এটাই যে তারাও টাকার খেলাই খেলেছে
এবং রাজনীতি নিয়ে তাদের কিছু এসে যায় না। দেশের মানুষ কি করলো না করলো, কে বাঁচলো কে মরলো, কে ভালো আছে কে মন্দ আছে, এগুলো নিয়ে দে লিস্ট বদার্ড। যে কারণে ফলাফল যা হবার তাই হলো। একটি প্রচলিত ধারণা আছে যে ভারত বড় শক্তি, তার সাথে বাংলাদেশ পেরে উঠবে না। আপনি তো অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারত একটা অনেক বড় শক্তি। আমাদের অফিসিয়ালি আমরা বলি 17 থেকে 18 কোটি জনগণ, আর আনঅফিসিয়ালি এটা 20 কোটি। সেখানে ভারত হচ্ছে 200 কোটির একটি দেশ। তাদের আমাদের চারিদিক দিয়ে তারা ঘেরা, মানে আমাদের সীমান্ত চারিদিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত। এখন এটা তো আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে তারা অনেক বড় একটা শক্তি। এইখানেই হচ্ছে আপনার মানে মেধা এবং আপনার বিচক্ষণতার পরিচয় হবে যদি আপনি এদের সাথে, একটা বড় শক্তির সাথে ছোট একটা দেশ হিসাবে যদি আপনি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন এবং তাদের সাথে যদি প্রপার নেগোসিয়েশনের মাধ্যমে আপনার ন্যায্য হিসাটা সর্বোচ্চ আদায় করে নিতে পারেন, সেটা হলো আপনার সাকসেস। কিন্তু আপনি গায়ের জোরে বলবেন যে আরে দেখলে উঙ্গা, এতে কোনো লাভ হবে না। কারণ ডেফিনেটলি অনেক বড় এবং আমাদের চারিদিক দিয়ে তারা ঘিরে আছে, 3 দিক দিয়ে আর কি। 3 দিক দিয়ে ঘিরে আছে। রনক ভাই, আপনার কাছে শুনবো, সোহেল রশিদ একই বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে আসলে বড় শক্তির সাথে পেরে না ওঠা কি শুধুমাত্র সক্ষমতার অভাব না আন্তরিকতারও ঘাটতি? আমি আপনার শেষ শব্দটি চয়ন করতে চাই যে আন্তরিকতার ঘাটতি। ভারত যত বড়ই দেশ হোক না কেন, আমরা তো তার সাথে কুস্তি লড়তে যাচ্ছি না। আমি আমার অস্তিত্ব নিয়ে, আমার রাজনৈতিক বিশ্বাস এবং দর্শন, আমার সামাজিক অবস্থান, কৃষ্টি এবং আমার জনগোষ্ঠীকে নিয়ে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। আপনারা যদি অতীতে বিএনপি সরকার দেখেন, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত, যখনই বিএনপি সরকার এসেছে তারা কিন্তু সার্কের মাধ্যমে, নানা আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে কর্তৃত্ব ধরে রাখার চেষ্টা করেছে। এবং ভারত এবং বাংলাদেশের যে পররাষ্ট্র বিষয় দিকগুলি ছিল, সেখানে কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারেনি আমাদের সাথে। হ্যাঁ, রনক ভাই যেটা বলেছেন, পাশের একটা দেশ, অনেক বড় দেশ আমাদের চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, ওরা একটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু তাই বলে আমরা তো, কিন্তু আমরাও তো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছি। হ্যাঁ সেটাই আমি বলছি যে তারা সুবিধাজনক অবস্থানে আছে। আচ্ছা, আমরা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছি। আমাদেরকে যারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তাদেরও আমাদের খুব প্রয়োজন, বা আমাদের সাথে তাদের সুসম্পর্কটা আরও গাঢ় করতে তাদের যে আমরা অ্যাক্টিভিটিস দেখছি সমসাময়িক সময়ে, সেটাতে মনে হচ্ছে যে আমরা, ভারত আমাদেরকে যদি ভয় না পায় তাহলে তারা সীমান্ত কেন বন্ধ করে রেখেছে? 18 কোটি মানুষের ভয়ে 200 কোটি মানুষের দরজা জানালা কেন বন্ধ? এটা তো আমাদের বিবেচনা আনতে হবে। দেশপ্রেম, হ্যাঁ দেশপ্রেম আমাদের থাকতে হবে। আর উনি যেটা বলেছেন যে রাজনৈতিক, আমি ঢালাওভাবে বলতে চাই না, যদি রাজনীতিবিদদের মধ্যে সেই স্পৃহা না থাকতো, সেই দেশপ্রেম না থাকতো, তাহলে এই এত বছর 17 বছর বিএনপি রাজপথে রক্ত দিয়ে, তারপরে তাদের নানানভাবে হ্যারাসমেন্ট হয়েও কিন্তু তারা টিকে ছিল, শুধু দেশপ্রেমের শক্তি বলেই টিকে ছিল, অর্থের জোরে নয়। কিন্তু টিকে তো ছিল শেখ হাসিনাও। শেখ হাসিনা টিকে ছিল, এবং শেখ হাসিনা যে টিকে ছিল সেই জন্য শেখ হাসিনা রক্তের মধ্যে পা ভিজিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। এবং তাকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আন্তর্জাতিক যে পরিমণ্ডলের তার যে রাজনীতি, সব কিছু খুইয়ে সব কিছু দিয়ে হলেও ক্ষমতাকে আঁকড়ে রাখার যে তার নীতি, সেই নীতির সাথে হয়তো আমাদের যে সামঞ্জস্য, আমাদের ওটাও যারা জাতীয়তাবাদী রাজনীতি করে বা যারা তাদের বিরুদ্ধে রাজনীতি করে, আমি সব দলের কথাই বলছি, তারা যেভাবে রাজপথে সেই সময় দাঁড়ানোর কথা ছিল হয়তো সেইভাবে তখন দাঁড়াতে পারেনি, বা যে আসলে সব বলে তো 6 পিটানো যায় না, 6 পিটানোর একটা লুজ বল লাগে, সেই সুযোগটাও পেতে হয়। বিএনপি এই মুহূর্তে তাদের সাংগঠনিক বেশ কিছু কর্মসূচি আমরা দেখছি যে আন্তঃনদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিয়ে তারা বেশ বড় বড় কয়েকটি কর্মসূচি পালন করেছে। তারা যদি সরকার গঠন করতে পারে বা রাষ্ট্র পরিচালনায় তারা যদি যায়, তাহলে কি তারা এই পানির, ভারতের সাথে যে 154টি নদীর অভিন্ন
যে পানির ন্যায্য হিস্সা সেটি আদায় করতে পারবে? অতীতে ভারতের সাথে প্রতিজন ফারাক্কার বার্তা দিয়ে দেওয়ার পরে এই ভাসানীর নেতৃত্বে কিন্তু সেখানে আমরা দেখেছি একটা বিশাল আন্দোলন হয়েছে, এটার প্রতিবাদ করা হয়েছে এবং সেটার হিস্সা আদায়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু চুক্তিটি এমনভাবে হয়েছিল। এখন টিপাইমুখী বাঁধ কি আসলে হয়েছে? টিপাইমুখী বাঁধ নিয়ে যে কথা হচ্ছে, এটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্সে, জিও পলিটিক্সে যেটা বলে যে ভাতে মারবো, কাপড়ে মারবো, অর্থে মারবো। এখন একটা নতুন শব্দ যুগ হয়েছে, পরিবেশও মারতে হবে। কারণ ওরা যদি আমাদের ওইটা করতে পারে, আমাদেরকে নানানভাবে, নদীগুলি শুকিয়ে যাবে, আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হবে, এইসব ভাবে ওরা আমাদের উপর একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে। আমার মনে হয় ওদের এখানেও কিন্তু এটার বিরুদ্ধে জনগণ দাঁড়িয়েছে। জি সোহেল রশীদ, আরেকটি সংবাদের বিশ্লেষণ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2013 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি ইসিকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। এটি 2013 সালে একটি জাতীয় দৈনিকের খবর ছিল। যে ইসি জনগণের কাছে কৈফিয়ত দিতে অক্ষম, তারা কি ভোট ডাকাতির নীরব সহযোগী ছিল না? অবশ্যই সহযোগী ছিল। এবং তাহলে ভবিষ্যৎ সরকার কি সেই অতীত ইসির সিদ্ধান্তগুলোর বিচারযোগ্য তদন্ত কমিশন গঠন করা উচিত কিনা? তদন্ত কমিশন গঠন তো অবশ্যই করা উচিত, কিন্তু তার আগে আমার মনে হয় এই সময় যে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, যেটা হলো 171C এবং ডি, সেই আইনে বলা আছে যে ভোট দিতে বাধা দেওয়াও একটা অপরাধ এবং এটা 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ লোককে, মানে আপনার 12 কোটির মধ্যে 11 কোটি লোককেই কিন্তু ভোট দিতে দেয়নি তারা সিইসির প্ররোচনায় এবং তাদের যে পরিকল্পনা, রূপকল্প, সেটি বাস্তবায়নের মাধ্যমে। এবং নুরুল হুদা নিজেই স্বীকার করেছেন তদন্ত কমিশনের কাছে যে তার যে এই ভোট, যেটা আমরা বলি রাতের ভোট, এই রাতের ভোটের ব্যাপারে সে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং সেটার সাথে রাষ্ট্রযন্ত্রেরও কিছু লোকজন জড়িত ছিল। তো সুতরাং এই আমি যেটা বলছি 171C এবং ডি এর আওতায় তাদের বিরুদ্ধে এখনই একটি ফৌজদারি মামলা কিন্তু করা যায় এবং কমিশন গঠন করে নির্বাচন কমিশন কেমন হবে, নির্বাচন কমিশনের আচরণ কেমন হবে, তাদের স্বাধীনতা তারা কিভাবে ভোগ করবে। আমাদের শুধু কমিশন বা আইনের ভিতর স্বাধীনতা দিলে চলবে না, এই স্বাধীনতা ভোগ করার মতো সাহসিকতা, মানসিকতা দুইটাই থাকা দরকার। আমার মনে হয় আমাদের যে অতীতে যে পুষ্য নির্বাচন কমিশনারদের দেওয়া হয়েছিল, এই পুষ্য কমিশনারদের সেদিকে পাই বাড়ায়নি, তারা শুধু হুকুম পালন করেছে মাত্র। যে অতীতের নির্বাচন কমিশন শুধু হুকুম পালন করেছে মাত্র, বর্তমান নির্বাচন কমিশন কি করছে? তারা কি স্বাধীনভাবে কাজ করছে? আমি এই কথাটা একদম খোলাখুলি বলতে চাই যে আমরা যতই একাডেমিক্যালি আলোচনা করি না কেন, একটা বাস্তবতা হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু সরকারের একেবারে সরাসরি বাইরে যেয়ে কিছু করতে পারে না, অন্তত আমাদের দেশে। এটা অন্য দেশের কথা আলাদা, আমাদের দেশে পারে না। এখন কেউ যেটা করে সেটা হচ্ছে যে ওদের হুকুম তালিম করে, আর কেউ যেটা করে যে না, ওদের হুকুমের জায়গায় থাকবে, কিন্তু আমি চেষ্টা করি কতটুকু বেটার স্বচ্ছ করা যায়। এখন এই নির্বাচন কমিশনারের এখন পর্যন্ত যেই তৎপরতা আমরা দেখছি সেটা আশাব্যঞ্জক বলা চলে। তারা চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টা শেষ পর্যন্ত কতটুকু সফল হবে তার নির্ভর করবে যে ইলেকশনের সময় কারা মাঠে কাজ করবে এবং তাদের মানসিকতা কি থাকবে। কারণ আপনি যতই বলেন না কেন, এই পতিত স্বৈরাচারের সমস্ত লোক কিন্তু চলে যায় নাই, তারা কিন্তু এখন আছে, ঘাপটি মেরে আছে বা প্রকাশ্যে আছে দেখেই তো নানান সময় নানান ধরনের ঘটনা ঘটছে, আমরা পড়ি। একেবারেই তাই। এটা সময় লাগবে, মানে 17 বছরের জঞ্জাল, 17 বছরের অনিয়ম, 17 বছরের একটা অপ্রতিরোধ্য স্বৈরাচার, এটাকে দূর করতে সময় লাগবে। তবে আমরা এতটুকু আশাবাদী হতে পারি যে না, এখানে প্রচেষ্টা চলছে এবং আশা করা যায় যে নির্বাচিত সরকার এসে আরও ভালোভাবে এটাকে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তত মানে সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। রণক ভাই, আরেকটি সংবাদের
শিরোনাম দেখছি 2017 সালে প্যারাডাইস পেপারস, যারা বিভিন্ন ধরনের কেলেঙ্কারি উদ্ঘাটন করত, সেই প্যারাডাইস পেপারসে বাংলাদেশিরা জ্বালানি খাতের ব্যবসায়ীদের নামই বেশি। প্যারাডাইস পেপারসে জ্বালানি খাতের ব্যবসায়ীদের নাম বেশি, শেখ হাসিনা সরকারের জ্বালানি খাতের দুর্নীতির প্রমাণ রাখে। ভবিষ্যৎ সরকারের কি উচিত, যাদের নাম এসেছিল বা যাদের নাম আসছে, ফরেন ইনভেস্টমেন্ট এবং কনসালটেন্সি চুক্তির এগুলোও তো রয়ে গেছে। চুক্তি যেগুলো রয়ে গেছে সেটা আপনি চাইলেই বদলাতে পারবেন না, বদলানো না, এটা রিভিল করার সুযোগ তো আছে। না, রিভিল করার সুযোগ আছে বা রিভাইজ করার সুযোগ আছে, ডেফিনেটলি আছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই, ওই যে মানে লোম বাঁচতে কম্বল শেষ উজাড়, এই পথে গেলে কিন্তু আমাদের বিপদ হবে। আমাদেরকে একটু সহনশীল হয়ে নজরদারি করে, দুর্নীতিগুলোকে রেখে না, দুর্নীতিগুলোকে নজরদারি করে মনিটর করে তাদেরকে সেভাবে আস্তে আস্তে চাপ দিয়ে করা। আর আপনি যদি চট করে সব কিছু বাদ দিয়ে দেন তাহলে তো কলাপস করে যাবে। না, বাতিল করবার কিছু নেই, সেই জায়গায় সঠিকভাবে হোক। সঠিকভাবেই হবে, সঠিকভাবে হওয়াটাই কিন্তু একজন দুর্নীতিবাজের হাতে যাদের নাম উঠে এসছে, প্যারাডাইস পেপারসও নানান ধরনের তদন্তেই, নানান ভাবেই আমাদের দেশীয় নানান কাগজেও দুর্নীতিগুলো উঠে এসেছে, বিশেষ করে জ্বালানি খাতে। এবং আপনি জানেন যে জ্বালানি খাতকে জিম্মি করেই কিন্তু বিগত রিজিম লুটপাট করেছে এবং বিদেশে ব্যাপক পাচার করেছে। সর্বোচ্চ পাচার হয়েছে এই খাত থেকে, জ্বালানি খাত থেকে। তো সেই জায়গাটিকে এত স্লো গেলে তার মানে তো দুর্নীতিও। আমি স্লো যাবার কথা কিন্তু বলিনি। আমি যেটা বলেছি যে তাদেরকে এখন ধরেন কথা বলি যে মিস্টার এক্স একটা কোম্পানি চালাচ্ছে, আপনি মিস্টার এক্সকে ধরেন, তাকে বাধ্য করেন সঠিক পথে আসতে, কিন্তু আপনি যখন মিস্টার এক্সকে উড়িয়ে দিতে চান তাহলে কিন্তু সেখানে এসে ওয়াই এসে কিন্তু ওটা চালাতে পারবে না, সময় লাগবে। আর আমাদের দেশে স্কিল লোক এত নাই যে না, কিন্তু এই যে কুইক রেন্টালের নামে, ক্যাপাসিটি চার্জের নামে এগুলো যেগুলো করেছে এগুলো তো সব বাতিল করে দেওয়া উচিত, সব বাতিল করে দিয়ে দুর্নীতির বিচার হবে না। দুর্নীতির বিচার হবে, কিন্তু সবকিছু আপনি একসাথে করতে পারবেন না। মানে আপনি যদি সেটি করার সুযোগ তো আছে, অবশ্যই সুযোগ আছে এবং এটা করতে হবে। একটা লোক বা একটা প্রতিষ্ঠান বাংলাদেশের রক্ত চুষে খেলো আর তাকে আপনি ছেড়ে দিবেন, তা তো হতে পারে না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের একটু স্লো যেতে হবে। কারণ হলো হঠাৎ করে সব দিকে ফ্রন্ট খুললে তাহলে কিন্তু যুদ্ধ জেতা মুশকিল হয়ে যায়। যুদ্ধ করতে হলে পরে ফ্রন্টে একটা থাকতে হয় এবং সেটাকে ফুল স্ট্রেংথে ফেস করতে হয়। তখন আস্তে আস্তে বাকি সাইড বাই সাইড যত থাকে সবই ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যদি আপনি একসাথে একটা ফ্রন্ট খোলেন তাহলে কোনোটাই দেখবেন যে সাকসেসফুলি আপনি করতে পারবেন না। সোহেল রশিদ, একই বিষয়। আসলে সব কিছু একসাথে ধরলে হবে না, কিন্তু তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত তো হয়েই গেছে। না, চিহ্নিত করে তালিকা, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রস্তুত করতে হবে। তাদের বিদেশ যাওয়া বন্ধ করতে হবে, তাদের ব্যাংকের ট্রানজাকশনটা সীমিত করা। কিন্তু অনেক কিছুই তো করতে হবে। আমরা এর আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো যে এটা করতে হবে, ওটা করা উচিত, কিন্তু করে না কেন রাজনৈতিক সরকারগুলো? এসে করার নজির তো তৈরি করতে সরকার নেই, এখন নেই, ভবিষ্যতে তো আসবে। আপনার ভবিষ্যতে রাজনৈতিক সরকার যারাই আসুক তারা অবশ্যই, তারা তো অতীত থেকে, যদিও ইতিহাস বলে অতীত থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু অতীতে হারিয়ে যায়। তারপরেও পৃথিবীর ইতিহাসে এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। এবং আছে, লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, সেটা তো পালিয়ে গেছে, মানে এইভাবে পালিয়ে যাওয়া। আমি যেটা বলেছি, লক্ষণ সেন পালিয়ে গেছে পিছনের দরজা দিয়ে, কিন্তু এটা সে চারিদিক দিয়ে মানুষ ঘেরাও, হেলিকপ্টার তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। ভবিষ্যৎ যে রাজনীতিবিদরা আসবেন বা রাজনৈতিক দল আসবেন, আমাদের বিশ্বাস আমাদের সন্তানরা যে রক্তের বিনিময়ে ক্ষমতার সিঁড়ি তৈরি করেছেন, সেই সিঁড়ি দিয়ে যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারা অবশ্যই তাদের কথা মনে রাখবেন। আমি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, আমি জানি যে শহীদদের বা মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছেন, তাদেরকে মূল্যায়ন না করার খেসারত আমাদের এই 54 বছর দিতে হয়েছে। মূল্যায়ন মানে সেই পরিবারকে অর্থ সাহায্য না, তাদের কি চাওয়া ছিল, তারা যেই মানুষে তারা শহীদ হয়েছে সেইটার মূল্যায়ন করা হচ্ছে। তার কি বাংলাদেশ চেয়েছিল
সেইটা কেউ খুঁজতে যায়নি। এখন যে শিশু মৃত্যুর মানে জানে না, মাকে বলে গেছে যে আমি যদি ফিরে না আসি আমার লাশ আনতে তুমি যেও না, এইভাবে যে কথা বলতে পারে আমরা ইতিহাসে শুনেছি, আমরা চলচ্চিত্রের সংলাপের ভিতর শুনেছি, কিন্তু বাস্তবে আমরা যা দেখেছি, একটি মেয়ে বলেছে যে আমি ইন্টারমিডিয়েট পাশ করি নাই, আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু যাদের জন্য এই আন্দোলন তারা যাতে পায় সেই জন্য আমি মাঠে নেমেছি। এই যে আত্ম উৎসর্গ করার কোটি কোটি সন্তানরা যে এসে আমাদের রাজপথকে রঞ্জিত করেছে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, ইতিহাস তো ক্ষমা করবেই না, আগামী প্রজন্ম ক্ষমা করবে না। কারণ যে প্রজন্মকে আমরা বলতাম মোবাইলে পড়ে থাকে, অলস, সেই প্রজন্ম কিন্তু বদলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসকে, বদলে দিয়েছে। সোহেল রশীদ, আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই। 2021 সালে ডাকসুর ভিপি, সাবেক ভিপি নুরুল হক নূর বলেছিলেন সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে গেছে। শেষ পর্যন্ত সংঘাত আমরা দেখলাম, রক্তাক্ত দেখলাম, দেশটাকে পুরো মানচিত্র লাল করে ফেলেছে হাসিনার পতন, এবং সর্বশেষ এই গণহত্যার দায়ে তার মৃত্যুদণ্ড দেয়া হলো। দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? তারা নানানভাবে ষড়যন্ত্র করছে, প্রতিবেশী একটি রাষ্ট্রে অবস্থান নিয়ে আমাদের এদিকে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ভ্যান্ডালাইজ করবার নানান ধরনের ষড়যন্ত্র আমরা ইতিমধ্যেই দেখছি। আসলে কোন দিকে যাচ্ছি আমরা? আসলে আমরা যেদিকে আছি আমরা সঠিক জায়গায় আছি। যে কাজটা এরা করছে বিভাজন, এই বিভাজন তৈরিটা করছে, এবং আমাদের রাজনীতিবিদরা এই বিভাজনের ফাঁদে পা দিয়েছে। এই বিভাজনটা বন্ধ করতে হবে, এখানে আমাদের সতর্ক হতে হবে। আর আমাদের যারা, যেসব সন্তানরা মাঠে নেমেছিল বা পরবর্তী প্রজন্মে যারা রাজপথে ছিল, তারা কিন্তু এখনো রাজপথে আছে। এবং দেখেন, আপনি প্রথম দিন যারা লকডাউন দিয়েছে আর রায়ের পর কোনো প্রতিক্রিয়া নেই, কারণ অপরাধী অপরাধ করে সেই জায়গায় থাকে না। এই যারা এই গত সরকারের বৃত্তের ভিতর যারা ছিল, ব্যবসায়ী বলেন আর রাজনীতিবিদ বলেন আর ছাত্র সংগঠন বলেন, প্রত্যেকের কাছে অবৈধ টাকা আছে। সেই টাকা মানুষ থেকে জোর করে আদায় করে নেওয়া, চাঁদাবাজির টাকা। সুতরাং সে অপরাধী, তার সম্পদ লুটানোর জন্য, মানে তার সম্পদকে লুকানোর জন্য, সম্পদকে রক্ষা করার জন্য তারা কিন্তু মাঠে নামে নাই। সেই অর্থে ওবায়দুল কাদের বলতো যে আন্দোলন কিভাবে হয় বিএনপিকে আমরা শিখিয়ে দেব। আর তার ফাঁসি হয়ে গেছে, তার বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়াতে পারেনি, কথা বলতে পারেনি। তার মানে কি? তার মানে তারা যারা দুর্নীতি নামের যে ঘুণ পোকা, তাদের সংগঠন, তাদের মনোবলকে ভিতর থেকে খেয়ে ফেলেছে। এখন শুধু একটা ধাক্কা দেওয়ার বাকি। সেই ধাক্কাটা তো একটা খুব বুদ্ধিভিত্তিক মামলা পরিচালনার ভিতর দিয়ে তাকে যে রায়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, এবং আরো তো আছে, আরো 586টি মামলা, আরো মামলা আছে। সুতরাং তাকে যে মামলা যে শাস্তি না, সোহেল ভাই, এই জায়গায় আমি একটু প্রশ্ন করি, তাকে ঘায়েল করবার জন্য মামলা, বিষয়টি কি এরকম? নিশ্চয়ই না। আমার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমাকে গুলি করে মারা হয়েছে, আমার লাশ দেওয়া হয়নি, আমাকে চিকিৎসা দেওয়া হয়নি, হাসপাতালের ডাক্তারদেরকে বলা হয়েছে যে তুমি তাদেরকে চিকিৎসা দিবা না, ময়নাতদন্ত 4-5 বার করা হয়েছে, কারা মানে লাশকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে, তো তার বিচার হবে না? তার বিচার মানুষ চেয়েছিল, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে। এখানে ব্যক্তিগত কারো জিঘাংসা নেই, এখানে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে, এবং বাংলাদেশের প্রত্যাশা বর্তমান সরকার বর্তমান সময় করতে পেরেছে। এটাই জন্য আমি বর্তমান সরকার এবং যারা এই সংশ্লিষ্ট তা আছে এটার সাথে, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এটিকে ভালোভাবে গ্রহণ করেছে। রৌনক ভাই, একই বিষয়ে আসলে কোন পথে যাচ্ছি আমি ওনার সাথে একমত যে আমরা অবশ্যই সঠিক পথেই যাচ্ছি। এই সঠিক পথে যাওয়ার ক্ষেত্রে নানান দিক থেকে ঝড়ঝাপটা আসবে, এখান থেকে খোঁচা আসবে, ওখান থেকে অস্থিতিশীলতা তৈরি করার জন্য
চেষ্টা হবে। খুব অবাক লাগে বা ভাবতেও লজ্জা লাগে, জানি না এটা কতটুকু সত্যি, যে এই রায়ের বিপক্ষে অনেক বুদ্ধিজীবী বা অনেকেই বলছেন যে এটা অস্পষ্ট রায় ইত্যাদি ইত্যাদি। এটা অত্যন্ত প্রত্যাশিত একটা রায়, এবং এই রায়ের ভিতরে রায় তো প্রত্যাশিত না, ন্যায় বিচার ছিল প্রত্যাশা। ন্যায় বিচারও প্রত্যাশা ছিল, রায়টাও প্রত্যাশা ছিল। রায়টা ছিল যে সবাই কি চেয়েছিল, যে এটা সর্বোচ্চ একটা শাস্তি হোক এবং বিচারটা যেন সঠিকভাবে হয়, সেটাও হয়েছে। ন্যায় বিচার হয়েছে, ন্যায় বিচার হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে যে জিনিসটা উনি বললেন যে এখন যেটা ট্রাই করা হচ্ছে তা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, যে ডিভাইড করো তারপরে রুল করো। তো এখানে তো রুল করার ব্যাপার না, যেহেতু ব্রিটিশরা নাই, এখন হচ্ছে ডিভাইড অ্যান্ড টেক দ্য অপরচুনিটি, সুযোগ। সেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা কি সে ব্যাপারে সতর্ক আছি? আমাদের জাতিগত একটি তো গোল্ডফিশ মেমোরি ভীষণ ভাবে এটা আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা তো মানে অভিমান করে বেঁকে যাই, মাঝে মাঝে সরে যাই, অভিমান করে বেঁকে যাই। যেমন ধরেন যে এখন ইলেকশন আসছে, সবাই তার নমিনেশন পাবে না, কিন্তু সেখানেও কিছুটা এদিক সেদিক হবে। তারপরে আমি যেটা বলবো যে আসলে আমাদের একটা ব্যাপারে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন স্বৈরাচারের কোনো রকম ফিরে আসার সুযোগ তৈরি না করি। কিন্তু আমাদের মধ্যে যে হ্যাজিমনি রয়ে গেছে, হ্যাঁ, যেই এটা কাটতে অনেক সময় লাগবে, এটা কিন্তু রয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখেন, আপনাকে শেষ করে দেওয়া যাবে না, বাট তাদেরও তো রিকনসিলিয়েট হওয়ার জন্য মানসিকতা তৈরি হতে হবে। এটা তো তখনই হবে যখন আমি দেখব যে আমার আর কোনো বিকল্প নাই। কিন্তু আমি মনে করছি যে আমার বিকল্প আছে, আমি মনে করছি যে আমার সুযোগ আসছে। মানে এই যে মনে করবার সুযোগটি তৈরি করে দিচ্ছে কারা? সুযোগটা তো তৈরি হয়ে আছেই। এবং তারপরে যেটা ধরেন যে এখানে আমাদের কিছু কিছু ডিসিশনের তো ভুল আছেই। যেমন আমি এটা বারবারই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ তারা হয়তোবা সেটা বুঝতে পারেননি, তারা লিঙ্গার করেছেন, যার ফলে আজকে অনেক কিছুই ঘটে গেছে। আজকে যদি 6 মাস আগে এই রায়টা হয়ে যেত, 6 মাস আগে যদি ইলেকশন হয়ে যেত, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আছে। এখন শোনেন, বিপ্লবের মাধ্যমে যখন কোনো সরকার আসে তখন বিপ্লব বলিনি, আপনি বিপ্লব বলেননি, কিন্তু এটা তো আসলে তো একটা বিপ্লবের মাধ্যমে হয়েছে। না, বিপ্লব তো সশস্ত্র হতে হয়। সশস্ত্র বিপ্লব হয় নাই, কিন্তু অনেক সময় তো মানে সশস্ত্র বিপ্লবের চাইতেও মানুষের অভ্যুত্থান, হ্যাঁ অভ্যুত্থান, এবং নীরব অভ্যুত্থান হলেও সেটার শক্তিটা কিন্তু সরব অভ্যুত্থান ছিল, নীরব না। সরব তো বটেই, না হলে পরে ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় চলে এসছে, এটা তো হয় না। আর বিপ্লব তো বলাই যায়, বিপ্লবের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। যেহেতু অল্প কয়েকটা বিপ্লব আমাদের হয়েছে, আমরা ওগুলিকে উদাহরণ হিসেবে, মডেল হিসেবে, কিন্তু এইটাও মডেল, এইটাও 50 বছর পরে এইটাও একটা বিপ্লবের মডেল হবে, হতে পারে। আর বিপ্লব হলে তো রিপাবলিক চেঞ্জ, নেপালে ঘটেছে, আমাদেরকে দেখে নেপালে ঘটেছে। হ্যাঁ, না সেটি বিপ্লব বলতে হলে তো রিপাবলিক চেঞ্জ হয়ে যায়, রিপাবলিক চেঞ্জ হয়ে যায়, সেটা যেমন সত্যি কথা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখন সারাটা দেশ পৃথিবীতেই মানে ফিউশন, একটার সাথে একটা সংমিশ্রণ ঘটছে। এটাকে আমাদের মেনে নিয়েই এগোতে হবে। আর অন্যায়, দুর্নীতি, এগুলো আপনি যদি মনে করেন যে রাতারাতি বদলে যাবে, তা কিন্তু যাবে না। এটা স্লোলি যাবে। যখন আমি দেখব যে আমার আশেপাশে সবাইকে ধরে নিয়ে বিভিন্ন শাস্তি দিয়েছে, ওরে বাবা, আমি তাহলে আর ওদিকে গেলাম না। তার মানে আমরা পারবো, আমরা অবশ্যই পারবো, যদি আমাদের আসলে পারতেই হবে, আমাদের পারতে হবে, এটা কোনো বিকল্প নাই। কারণ 54 বছরে আমরা কোথায়, আর আমাদের পাশে দেখে যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সিঙ্গাপুর একটা সমুদ্র ভরে একটা দেশ, সেই দেশ আজ কোথায় উঠে গেছে। আর আমরা মানে সোনার খনি নিয়ে বসে আছি, কিন্তু আমরা আজ কোথায় আছি? মারামারি, সোনা চুরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই জনগণ সোনা পাহারা দেবে, আমাদের সম্পদ হবে না। আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।